রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয়, অর্থনীতি শুধু সংখ্যার মেলা নয়, সমাজনীতি কেবল তত্ত্বের জাল নয়, আর দুর্নীতি শুধু শিরোনামে আটকে থাকা গল্প নয়। যে কথাগুলো আমরা প্রতিদিন শুনি কিন্তু সহজভাবে বুঝতে পারি না, যে সিদ্ধান্তগুলো আমাদের জীবন বদলে দেয় কিন্তু কেউ সহজ করে বলে না। এখানে আমরা চেষ্টা করব জটিল কথাকে সহজ ভাষায় ব্যাখ্যা করতে, অস্পষ্ট বিষয়কে স্পষ্ট করে তুলতে। এখানে কথা হবে সহজে, প্রশ্ন হবে সোজা সাপটা, যেন আপনি সহজে বুঝতে পারেন, ভাবতে পারেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আমন্ত্রণ কঠিন কথা সহজে, সাথে আছি আমিন আল রশিদ। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের বর্ষিয়ান নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরা, আর সংবিধানের 70 অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে কারো ভোট দেওয়ার সুযোগ নেই। দলীয় প্রার্থীর পক্ষেই যেহেতু বিএনপির এমপিদের ভোট দিতে হবে এবং বর্তমান সংসদে 2/3 সদস্যই যেহেতু বিএনপির, ফলে রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় নিশ্চিতই বলা যায়। তাহলে আগামী 20 আগস্ট এই ভোট কি শুধুই নিয়ম রক্ষার? বিদ্যমান সংবিধান এবং রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী এই ভোট গণতান্ত্রিক অগ্রযাত্রায় কি ভূমিকা রাখে? তার চেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আসলে কাজ কি? রাষ্ট্রপতি হওয়ার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ত্যাগী ও বর্ষিয়ান নেতার রাজনৈতিক ক্যারিয়ারের কি শেষ হয়ে যাবে? এসব নিয়ে আজকে আমাদের কঠিন কথা সহজে আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সচিব আবু আলম শহীদ খান, আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহিদ ইকবাল, আছেন সাংবাদিক কামরান রেজা চৌধুরী। আমরা তিনজনকে স্বাগত। আমি কামরান ভাই আপনাকে দিয়ে শুরু করি। যেহেতু সংসদ অধিবেশন চলছে না, যে কারণে 20 আগস্ট সিইসি বা নির্বাচন কমিশন সংসদ সদস্যদের বৈঠক ডেকেছেন, ওই দিন ভোট হবে। 91 সালে পরে প্রথম ভোট হচ্ছে, কারণ এতদিন সিলেকশন হয়ে যেত। অলি আহমেদ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, কিন্তু আমরা সবাই জানি 2/3 আসন বিএনপির আছে। 70 অনুচ্ছেদ অনুযায়ী বিএনপির এমপিরা সবাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেবেন। অতএব তিনি যে রাষ্ট্রপতি হচ্ছেন এটি এখন মানে এক অর্থে নিশ্চিত। তাহলে এই ভোটের দরকারটা কি? দেখুন, নিশ্চিত হলেও প্রক্রিয়া রক্ষা করতে হবে। প্রক্রিয়াটা যে কারণে যেহেতু ক্যান্ডিডেট একটা আছে, আপনাকে মাথায় রাখতে হবে যে উনি তো আনঅপোজ না, একজন প্রার্থী নন, 2জন প্রার্থী যেহেতু আছে, এখানে প্রক্রিয়া রক্ষা করতে হবে। যারা প্রার্থী দিয়েছেন তারাও জানেন ওনারা হেরে যাবেন। দিয়েছেন কেন? এটা একটা প্রশ্ন না, কেন দিয়েছেন? এখানে কতগুলো ইস্যু আছে। এখানে জামাতেরও কিছু পলিটিক্যাল ইস্যু আছে, আবার অলি আহমেদ সাহেবেরও আছে। জামাতের ইস্যুটা নিয়ে যে কথাটা বারবার করে বলা হচ্ছে যে জামাত মুক্তিযুদ্ধ যেহেতু বিরোধী দল হিসেবে পরিচিত মানুষের কাছে, এবং গাজী নজরুল ইসলাম তার একজন মুক্তিযোদ্ধা ছিলেন, জামাতের আরেকজন মুক্তিযোদ্ধা ছিলেন মিজানুর রহমান চৌধুরী, নীলফামারী থেকে নির্বাচিত, আপনার মনে থাকার কথা। উনি ভদ্রলোক মারা গেছেন, এবং সেই জায়গা থেকে ওনাদের অলি আহমেদের মতো একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ওনাদের প্রার্থী, সেটি ওনাদের জন্য একটি রাজনৈতিক বড় একটা ট্রাম্প কার্ড। এবং এইখানে অলি আহমেদ সাহেবের যে নৈতিক পতন, সেই নৈতিক পতনটা কিন্তু জামাতকে এক ধরনের উজ্জীবিত করবে, উদ্বুদ্ধ করবে। এটা জামাতের পলিটিক্যাল। মানে নৈতিক পতন কেন? উনি জামাতের জোটে যোগ দিয়েছেন তাই বলে? দেখুন, অলি আহমেদ সাহেব সারা জীবন উনি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন। আমি অলি আহমেদ ভাইয়ের সঙ্গে বহু কথা বলেছি, এবং উনি একটা কথা বারবার করে বলতেন যে জামাতের যদি টাকা না থাকে বা অস্ত্র না থাকে তাহলে জামাতের রাজনীতি থাকে না। এমন কথা বহুবার বলেছেন উনি। সো ওই জায়গা থেকে আবার মুক্তিযুদ্ধের জায়গা থেকে উনি আবার আর একটা নতুন কথা বলেছেন যে উনি ওই রিভল্ট, একটা নতুন হিস্ট্রি। তো এই জায়গা থেকে জামাত বলতে পারবে যে আমাদের দলে শুধু মুক্তিযুদ্ধ বিরোধী লোকজন আছে, এই কথাটা ঠিক না। আমাদের পক্ষে মুক্তিযুদ্ধ, জামাতে বর্তমান আমিরও দাবি করেন যে উনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান। ঠিক আছে, ওই জায়গাটাই হচ্ছে বড় অ্যাডভান্টেজ। আর অলি আহমেদ সাহেবের বড় বিষয় আমার কাছে মনে হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন চট্টগ্রামের মূল যে আসন নিয়ে গন্ডগোল, সাতকানিয়া, লোহাগড়া, চট্টগ্রাম 14-15, যে দুটাই জায়গায়, চন্দনাইশ, ওই জায়গায় শাহজাহান চৌধুরী সাহেবের সাথে ওনার অনেক পুরনো গন্ডগোল 2001 সালের আগে থেকে, তার আগে থেকে। এবং ওইটা নিয়ে কিন্তু অলি আহমেদ সাহেব বেসিক্যালি জামাতের সঙ্গে তার মূল গন্ডগোলের জায়গাটা কিন্তু ওইটাই। এবং এইবার কিন্তু উনি যেটা করেছেন, জামাতে যোগ দিয়ে
উনি যেটা করেছেন যে ওনার ছেলেকে নমিনেশনের ব্যবস্থা করে দিয়েছেন। উনি একটা জিনিস বাংলাদেশের সবচেয়ে বড় আনফরচুনেট পার্ট হচ্ছে সবাই ছেলে মেয়েগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের জীবনের সব ত্যাগ শেষ করে দেন। অলি আহমেদ সাহেবের কিন্তু মুক্তিযুদ্ধ হিসেবে অনেক বড় একটা সম্মানের জায়গা ছিল। সে ভদ্রলোক কি করলেন, উনি ওনার ছেলেকে, ওনার আমার কাছে মনে হয়েছে একজন সাংবাদিক হিসেবে যে উনি ওনার ছেলেকে কেন, ছেলের জন্য উনি ওনার ক্যারিয়ারটা ধ্বংস মানে কম্প্রোমাইজ করলেন। কারণ উনি দেখেছেন যে ওনার ছেলে এমন কোনো ক্যারিসম্যাটিক নেতা এখনো হয়ে ওঠেন নাই যে উনি জামাত এবং বিএনপির সঙ্গে অলি আহমেদ সাহেবের গণ্ডগোল এটা পুরনো না। এবং আমি 2002 থেকে 2006 বিকল্পধারা গঠন, তারপরে 2007 এলডিপি গঠন, সব সময় আমরা অলি ভাইয়ের সঙ্গে কথা বলতাম। ওনার পার্ক রোডের বাসায়, এই মহাখালী ডিএচও বাসায় যেতাম। তো সেই জায়গায় ছিল উনি তারেক রহমানের নেতৃত্বটা মানতে পারতেন না। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। উনি অনেক কথা বলেছেন এবং আপনার মনে আছে কিনা আমি জানি না, যখন বিকল্পধারা দলটা গঠন হয় এবং অক্টোবরে 2006 সেই সময় কিন্তু খালেদা জিয়া এবং তারেকরে অন্যরকম এখন যিনি প্রধানমন্ত্রী তাকে নিয়ে এমন কথাবার্তা বলা হয়েছে এবং একটা স্লোগান বলতো যে যাই হোক, এটা আমি পাবলিকলি বলতে চাই না, খুব বাজে বাজে স্লোগান তখন দেয়া হতো। এবং উনি কিন্তু তারেক রহমানের নেতৃত্ব, তারেক রহমানের প্রভাব, বাংলাদেশের রাজনৈতিক যে কালচার, সেটা হচ্ছে যে একজন বড় নেতার যে উত্তরাধিকার এটা চলে আসে, কিন্তু ওনার শুধু মানতে পারতেন না। কিন্তু আনফর্চুনেট পার্ট হচ্ছে উনিও কিন্তু ওই জায়গাতে কিন্তু কম্প্রোমাইজ করে ওনার ছেলেকে প্রতিষ্ঠা করতে গেলেন। চিন্তা করলেন যে যদি আমি জামাতের সাথে কম্প্রোমাইজ করি আমার জীবদ্দশায়, তাহলে হবে কি, উনি যদি একবার কোনোভাবে জামাতের এমপি হয়ে আসেন তাহলে তার ছেলের পলিটিক্যাল একটা স্পেস হয়। কিন্তু এর পাশাপাশি আর একটা জিনিস আছে, আপনি যেই জিনিসটা আমি ধরিয়ে যেতে চাই, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীকে কিন্তু ওই 2007-08 যেই রাজনৈতিক পট পরিবর্তন, আমরা এই প্রসঙ্গে একটু পরে আসছি, আমরা একটু আগে আইনের জায়গাটা থাকি। ডক্টর জাহিদ ইকবাল, এই যে ভোট, রাষ্ট্রপতি পদে যে ভোটটা হবে, রাষ্ট্রপতি নির্বাচন আইন যেটি 1991 সালের, সেখানে পরিষ্কার বলা আছে ভোটটা হবে প্রকাশ্য ভোট। একজন এমপি কাকে ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট পদে এটা দেখা যাবে। ভোট মানেই তো সেটা গোপনীয়তার ব্যাপার। তাহলে আপনি রাষ্ট্রপতি পদে আপনি ভোটটাকে প্রকাশ্য ভোট করে দিচ্ছেন, 70 অনুচ্ছেদ অনুযায়ী আবার আপনি দলের বিরুদ্ধে ভোট দিতেও পারবেন না। সবকিছু মিলিয়ে এই রাষ্ট্রপতি নির্বাচনটা নিতান্তই একটা আনুষ্ঠানিকতা কিনা, এবং এরকম একটি আইন রেখে আপনি রাষ্ট্রপতি পদে এই যে আজকে যে ভোট হচ্ছে এর একটা প্রশ্ন তৈরি করে কিনা? দেখেন, একটা বিষয় হলো যে যেটা ভোটের বিষয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা, সেটা হচ্ছে যে গোপনে বা ভোট আমরা বা আমাদের কাকে ভোট দিলেন সেটা কেউ জানবে না। হ্যাঁ, আমাদের আরপিও সেটা বলে। হ্যাঁ, তো সেইটা ঠিক আছে, কিন্তু পার্লামেন্টের ভেতরের বিষয়টা হলো যে পার্লামেন্টের ভেতরের বিষয়টা সবসময় ইউনিক এই অর্থে যে আপনি ওর ভেতরে যে প্রসিডিওর, ওর ভেতরে যে বিষয়গুলো আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না। এবং পার্লামেন্টের প্রসিডিওর পার্লামেন্ট নিজেই ঠিক করেন কিভাবে তারা ফাংশন করবে। আর একই সঙ্গে যে আইনটির আলোকে ইলেকশনটা হচ্ছে 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন, এই রাষ্ট্রপতি নির্বাচন আইনের সেকশন 10টা বেসিক্যালি এই প্রকাশ্য ভোটের যে ব্যাপারটা আছে। এখন এটার উভয় পাশে তর্ক হতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে যতক্ষণ আপনি এই আইন পরিবর্তন না করছেন, এবং এই আইনটা তো বেশ আগে করা, 91 সালে করা, তারপরে এটার ব্যবহার হয়নি, সেটা এই প্রয়োজন হয়নি যে প্রয়োজন হয়নি, সংখ্যাগরিষ্ঠ দলের একজন রাষ্ট্রপতির বিরুদ্ধে আর কেউ বিরোধী দল থেকে দাঁড়াননি সেটার কারণে। এবার একজন ক্যান্ডিডেট আছেন, সেইটার কারণেই হয়তো এই কথাগুলো সামনে আসছে। কিন্তু প্রশ্ন হলো যে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট নিজে বা আমাদের রাজনৈতিক নেতৃত্ব যতক্ষণ তারা সিদ্ধান্ত না নিচ্ছেন যে আসলে এটা গোপন ব্যালটে হবে বা ইত্যাদি, সেখানে একটা যুক্তি আছে প্রকাশ্য ব্যালটের, সেটা হলো যে যদি আপনি গোপন ব্যালটে দিয়ে দেন তাহলে আর্টিকেল 70 যেটা আছে সেটা ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তার কারণ হলো আপনি যদি আইডেন্টিফাই করতে না পারেন যে কে আপনার দলের বিপক্ষে ভোট দিয়েছে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি আর 70 প্রয়োগ করতে পারবেন না। এখন ওইখানে তো প্রশ্ন, এইবারে সংসদে বিএনপির 2/3 সদস্য আছেন, ফলে যদি ভোট হয় তাহলে তো প্রত্যেকে বিএনপির এমপিরা মির্জা ফখরুলকে ভোট দিতে বাধ্য। তার মানে তিনি প্রেসিডেন্ট হচ্ছেন, তাহলে এই আনুষ্ঠানিকতার দরকারটা কি? না, সেটা দরকার আছে, কারণ কামরুল ভাই যেভাবে বলছিলেন যে আপনার প্রসিডিওর যেটা আছে, আপনি প্রসিডিওরের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। অনেক সময় আমরা বুঝতে পারি যে এটা নিশ্চিতভাবে এইভাবে হচ্ছে, কিন্তু আমরা তারপরেও প্রসিডিওরগুলো, নিয়ম রক্ষাটা আসলে জরুরি। কারণ আপনার আইনের ক্ষেত্রে হয় কি যে আপনি নিশ্চিত জানার পরেও আপনি প্রসিডিওরের মধ্যে দিয়ে যাবেন, সেটাই সৌন্দর্য। এবং সেটা করাটা এই জন্যে দরকার, সেটা হলো যে রাষ্ট্র তো একটা আপনার স্টেট ক্রাফট
ক্রাফট শব্দটা আমরা ব্যবহার করি, যে এটার একটা ফাংশনিং আছে। সুতরাং আপনি ফাংশনিংটা ডেভিয়েট করবেন না, ওটা আচ্ছা। নিয়ম রক্ষার জন্য হলেও যথাযথভাবে করবেন, সেটা হচ্ছে একটা জায়গা। আর যে কথাটা আমি ছেড়ে দিয়েছিলাম ওইখানে, যে আপনি আর্টিকেল 70 প্রয়োগের জায়গাটা 70 বিতর্কিত কিনা সেটা অন্য তর্ক, কিন্তু 70 আপনি যদি রাখেন এবং 70 প্রয়োগের প্রশ্ন যদি রাখেন, তাহলে আপনাকে প্রকাশ্যেই থাকতে হবে। মানে আমি আরেকটু সহজ করি দর্শকদের জন্য। আর একটা লাইন বলে দিলে এটা একদম সহজ হয়ে যায়, কারণ আপনি দেখবেন পার্লামেন্টের সবগুলো ভোটই প্রকাশ্যে হয়। আপনি দেখবেন বিলের পক্ষে কোনো ভোট তো ভোটই প্রকাশ্যেই গোপন হয়। হয়। সব কারণই হলো আর্টিকেল 70টার যাতে উপস্থিতিটা, আচ্ছা, আচ্ছা। প্রয়োগের সুযোগটা থাকে। এইখানে যেটা প্রশ্ন, ধরেন সাধারণ মানুষ যারা, আমরা ধরে নিই যে সবাই তো আর্টিকেল 70টা বুঝবে না, যে সংবিধানের এখন যে বিধানটা আছে যে একজন ব্যক্তি যিনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করেন অথবা দলের বিপক্ষে ভোট দেন, এই দুটি কারণে এমপিশিপ চলে যাবে। এখন বলা হচ্ছে দলের বিপক্ষে ভোট আর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট এক কিনা, কারণ রাষ্ট্রপতি পদের যে নির্বাচনটা কি আসলে এইখানে একটা সংসদের ছোট্ট দৈনন্দিন কাজের অংশ কি? আছে, জি। ইটসেলফ মানে একটা তো আলাদা ইলেকশন। হ্যাঁ, এইখানে একটা ছোট্ট বিতর্ক আপনি তুলতে পারেন, জি। যদিও সেটা দুর্বল বিতর্ক, কিন্তু সেটা হচ্ছে যে যেটা বিতর্কটা মানে তোলা হচ্ছে সেটা হলো যে এইটা আসলে সংসদ অধিবেশন কিনা। হ্যাঁ, এটা বা সংসদের কার্যক্রম হ্যাঁ, কিনা, নিয়মিত কার্যক্রম তো না। এটা একটা তর্ক। আর একটা হলো যে যদি সেটা না হয় হ্যাঁ। তাহলে আপনার আর্টিকেল 70 প্রয়োগ করা যাবে কিনা, right? কিন্তু এইটা এই কারণে অসুবিধাজনক এই তর্কটা, কারণ হলো এই পার্লামেন্টের মানে আপনি যদি পুরো আইনটা দেখেন তাহলে দেখবেন যে আইনটা হচ্ছে পার্লামেন্ট কর্তৃক নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। তার আচ্ছা। মানে হলো পার্লামেন্টের যে প্রসিডিং সেটা মধ্যে এই আপনার ভোটিং এর ব্যাপারটা পড়বে। এখন একটা তার মানে ছোট্ট রাষ্ট্রপতি তর্ক নির্বাচনও থাকে যে সংসদের এইটা কাজের অংশ। কারণ হলো ভোট, আপনার আইন বলছে যে রাষ্ট্রপতি যিনি হচ্ছেন উনি সংসদ কর্তৃক নির্বাচিত হবেন। এই জনাব আবুল আলম শহীদ খান, শব্দটার কারণে এই আইনগুলো তৈরি আসলে আপনাদের মানে আপনি সাবেক আমলাদের তরফেই হয়, এবং 91 সালে আইনটি যখন হয় আপনার খুব ভালো মনে থাকবে একটা বিতর্ক তখনই উঠেছিল যে এরকম একটি আইন করে তখন একটা অধ্যাদেশ জারি করা হয়েছিল যে এই আইনটি আলোকে 70 অনুচ্ছেদ অ্যাপ্লিকেবল হবে কি হবে না, অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনে যদি একজন এমপি স্বাধীনভাবে ভোট দেন 70 অনুচ্ছেদ অ্যাপ্লিকেবল হবে কিনা, বিতর্কের মুখে সেই অধ্যাদেশটা বাতিল করা হয়। আমার প্রশ্নটা হলো যে এই আইনটি যখন করা হয় 91 সালে, তখন তো এই বিতর্কগুলো ছিল। এতদিন আমাদের প্রয়োজন হয় না, যেহেতু রাষ্ট্রপতি পদে ভোট প্রয়োজন হয় না, কিন্তু পুরো সিস্টেমটা আপনার কি মনে হয় এটা কোনো আলটিমেটলি ডেমোক্রেসির জন্য কোনো পজিটিভ জিনিস এটা, এই আইনটা বা 70 অনুচ্ছেদটা? প্রথমত হলো যে 91 সালে কিন্তু একটা রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। হ্যাঁ, তখনই এটা প্রয়োজন ছিল। তখনই এটার প্রয়োজন ছিল এবং তখন রাষ্ট্রপতি নির্বাচন হয়। এবং আমাদের নিশ্চয়ই মনে আছে যে 91 সালে পার্লামেন্টের কম্বিনেশনটা কেমন ছিল। জি। যদিও তখনও বিএনপির কাছে 168 সিটস ছিল, মানে তাদের মহিলা আসন সহ, নারী আসন সহ। জি। সুতরাং তাদেরই লোক কিন্তু রাষ্ট্রপতি হতে পারতেন। এবং বিএনপি পেয়েছিল 172, মাত্র 4টা বেশি। তো জামাতের সেট ছিল 18 + 2 20টা। খুবই হাড্ডাহাড্ডি লড়াই ছিল। না, আমি জামাতের প্রসঙ্গটা এই জন্য আনছি যে জামাত তো বিএনপির সাথে তখন ঐক্যবদ্ধ ছিল, হ্যাঁ, কিন্তু জামাত কিন্তু ওই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেয়নি। আচ্ছা, অ্যাবসেন্ট ছিল। তারা সেখানে কারো সদস্যপদ যায় নাই। না, জামাত ভোট দেয়নি, কিন্তু জামাতের তো আর পার্টি ভোট দেয় নাই। ভোট দেয়নি, বিপক্ষে তো দেয়নি, ভোট দেয়নি। আচ্ছা, তো ওই সময় ধরেন যে 172 ভোট নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হলেন রহমান বিশ্বাস সাহেব, তাই না? তো আপনার আইনটার 70 ধারা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। 70 ধারা তো একটা সংস্কার দরকার, এবং এটা নিয়ে এখন মোটামুটি অনেকেই একমত। অলরেডি জুলাই সনদে এসছে, জুলাই সনদে না আসলেও বিএনপি কিন্তু 31 দফা তো 70 অনুচ্ছেদের একটা লিবারেল করার ব্যাপারে। লিবারেলটা কি করবে? লিবারেল করার জায়গা আছে দুটা। একটা হলো যে আমরা জানি যে পার্লামেন্টারি ডেমোক্রেসি, আমরা কিন্তু এখন পার্লামেন্টারি ডেমোক্রেসি নিয়ে আলোচনা করছি, পরে হয়তো আমরা ক্ষমতা এখন লিবারেল যদি করতে চাই তাহলে ডেমোক্রেসিতে, পার্লামেন্টারি ডেমোক্রেসি দুই জায়গায় আপনার সরকার পতন হতে পারে। একটা হলো যদি নো কনফিডেন্স আসে, আস্থা ভোট এটা আসে যদি, তখন যদি পার্টির থেকে কেউ চলে যায় বাইরে, তখন কিন্তু মানে সংসদ মানে সরকার পতন ঘটবে, সেটা একটা জায়গা। আরেকটা হলো যে আমরা বলি ফাইন্যান্স বিল, মানে বাজেটের যে অর্থ বিলটা, সেখানে যদি অর্থ বিল পাস না হয় তাহলেও কিন্তু ওটা নো কনফিডেন্সের সমান, তখনও সরকারকে পদত্যাগ করতে হবে। তো এখন আলোচনাটা এই জায়গা আছে যে এই দুইটা ক্ষেত্রে বাদে বাকি ক্ষেত্রে আমরা সংসদ সদস্যদেরকে একটা স্বাধীনতা দিতে পারি কিনা, বিভিন্ন ইস্যুতে, ধরেন আইনের ইস্যুতে বা এই যে ধরেন নির্বাচন, এইসব ইস্যুতে আমরা একটা স্বাধীনতা দিতে পারি কিনা, আলোচনা আছে।
বাট জুলাই সনদে এটা বলা আছে, কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারে আবার এর সঙ্গে দুটি আবার যুক্ত করেছে, না 31 দফায় ওরা 70 অর্থ বিল, আস্থা বিল, এবং সংবিধান সংশোধন এবং রাষ্ট্রপতির নির্বাচন। না, রাষ্ট্রপতি নির্বাচন না, আরেকটা হলো যে ওরা বলেছে যে বিএনপি বলেছে আরেকটা হলো যে রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন যদি জড়িত থাকে, ধরা যাক যুদ্ধ, ঠিক আছে, চারটি ক্ষেত্র ছাড়া ওপেন। আমি বিএনপি যদি ওইটুকু রাজি হয়, আমরা যদি ওইটুকু পর্যন্ত পৌঁছাতে পারি, তাতে রাষ্ট্রপতি আমি নির্বাচন এটাকে ওপেন থাকে, বলতে পারি যে এক ধাপ অগ্রগতি, সামনে। তাই না? আমরা বানরের মতো ওই যে লাঠি বেয়ে উঠতেছে আর নামতেছে, এটার চেয়ে তো অগ্রগতি, তাই না? সেটা যদি হয় এবং নিশ্চয়ই নেক্সট পার্লামেন্ট সেশনে বা তারপরে এটা করে ফেলা যাবে। এখনো যদি আপনি ধরেন আমরা একটা আলোচনা করি, যে এখন ধরেন 70 অনুচ্ছেদ বিএনপি চেঞ্জ করে দিল, কালকে চেঞ্জ করে দিল, মনে করেন পার্লামেন্ট অধিবেশন, সেটা কিভাবে করবেন আপনি? এই তো অধিবেশন ডাকলো, আচ্ছা, হ্যাঁ, ডেকে চেঞ্জ করে দিল, আচ্ছা, যে আমরা 70 অনুচ্ছেদ স্বাধীন করে দিলাম। আমি কিন্তু নিশ্চিত যে ওই যে বিএনপি যে 2/3 ভোটার আছে, তারা সবাই মির্জা ফখরুলকে ভোট দেবেন, আমি একদম নিশ্চিত। আমরা এরকম এই স্বপ্নের আলোচনা এখানে করতে পারি এবং আমরা ওটা চাইও, কিন্তু আমি নিশ্চিত যে যতক্ষণ পর্যন্ত মানুষের মনন চেঞ্জ না হবে, যে আমি দুই পক্ষের মধ্যে যাচাই করে ভালো ক্যান্ডিডেটকে দিব, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ এটাতে হবে না যে আমি অন্যকে ভোট দিয়ে দেবো। এবং এখানে যে ক্যান্ডিডেট আছে, সেই ক্যান্ডিডেট যেহেতু জামাত জোটের থেকে আছে, সুতরাং বিএনপি যেহেতু স্বাধীনতার পক্ষে আছে, পক্ষে কথা বলে, এবং তাদের যিনি নেতা, যিনি এই দলটা তৈরি করছেন, তিনি আমাদের একজন কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা এবং প্রেসিডেন্ট ছিলেন, শহীদ প্রেসিডেন্ট। তো তার দলের পক্ষ থেকে 70 অনুচ্ছেদ যদি আপনি পরিবর্তনও করে দেন আগামীকাল সকালে, তারপরও মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই পরিমাণ ভোট পেয়ে, মানে যে পরিমাণ তাদের কাছে আছে এখন, ওই সব ভোটই পাবেন, সামথিং প্রত্যেকটা ভোট পাবেন। এবং এবার কিন্তু আমার ধারণা 91 সালের মতো অ্যাবসেন্ট হবে না, সবাই যাবেন এবং ভোট দেবেন। কারণ কি যেন বলছিলেন, আমি 70 অনুচ্ছেদের যেহেতু আলোচনা আসলে আমি এখানে একটু সংযোজন করতে চাই। যারা আমার দুই সহকর্মী বক্তা যা বলেছেন তার সঙ্গে দ্বিমত পোষণ করবো না। তার একটা জিনিসের 70 অনুচ্ছেদটা গণতন্ত্র আইনের কথা বলা হচ্ছে, কিন্তু এখানে একটু ফাইন লাইন আছে। আপনি যদি মানে আমি বাংলাদেশের সংবিধান বিশ্লেষণের জায়গায় একটা বড় সমস্যা হচ্ছে, আমরা সবাই প্রসিডিউরাল জায়গায় মোর ইম্পর্ট্যান্ট বেশি জোর দিয়ে ফেলি। প্রসিডিউরালের চাইতে একটা ল বা একটা অনুচ্ছেদ যেটাই করা হয়, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, এবার একটা ফিলোসফি থাকে। কনস্টিটিউশন ইজ এ ফিলোসফিক্যাল ডকুমেন্ট, হায়েস্ট পলিটিক্যাল ফিলোসফিক্যাল ডকুমেন্ট। 1954 সালের যে নির্বাচন, মানে এটার গোড়া কোত্থেকে এলো? যুক্তফ্রন্টের নির্বাচন হয়েছিল বাঙালির আমাদের এই বেঙ্গলে, ইস্ট পাকিস্তানে। সেখানে আওয়ামী লীগের নেতৃত্বে যুক্তফ্রন্টটা জয়ী হয়, এবং তখন যে হর্স ট্রেডিংটা হয়েছিল, সেই হর্স ট্রেডিংয়ের কারণে সেই সরকারগুলো টেকে নেয়। এবং মওদুদ আহমেদের সাথে কনস্টিটিউশনাল কোয়েস্ট অফ অটোনমি বইটা পড়ে দেখবেন যে কিভাবে এমপিদেরকে দল ভাঙা, এমপিদেরকে কেনা, এই কাজগুলো হতো। সেই কারণে ওই জায়গায় বিশ্লেষণ করে, এবং আপনি যদি সেই জন্য আস্থা ভোটকে আলাদা করে রাখবেন না, আসছি আপনার কাছে আসছি, বিষয়টা কোন জায়গায়? ওই যে আস্থা ভোটার ওই জায়গায়, ওই যে একটা জিনিস হলো এই 70-এর আমাদের 71 সালে যখন গণপরিষদ হয়, 72-এর গণপরিষদের এটা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। হওয়ার পরে তখন একটা প্রপোজালও ছিল যে দল বহিষ্কার করলে যেন ইয়ে করা হয়, এটা নিয়ে রেসিস্টেন্স আসার পরে ফাইনালি একটা জায়গায় স্টিক করা হয় যে দল ভাঙাচোরা, এই ঘোড়া কেনা বেচা, এমপি কেনা বেচা, এটা বন্ধ করার জন্য আমাদের দরকার। এবং এটা ছাড়া বাংলাদেশের যে যদি আমাকে একটা হেডলাইন বলতে বলেন, আমি বলবো যে বাংলাদেশে যদি 70 অনুচ্ছেদ এখন আপনি তুলে দেন, কিছুদিন পরে দেখবেন সরকার কিভাবে টলমল হয়ে বাংলাদেশে সরকার থাকবে না, সরকার উইক হবে। এটার দুটো পার্সপেক্টিভ আছে। না, তুলে দেওয়ার কথা কিন্তু বলেন না, সংস্কার না সংস্কারের কথা আপনি যেটা বলছেন যে আস্থা বিল আর অর্থ বিলের বাইরে আপনি তো ওপেন করে দেন, অসুবিধা কি? তাহলে কিন্তু সরকার করবে কেন? পড়বে। বাংলাদেশে দুটো জিনিস বাংলাদেশে চলে রাজনীতিতে এবং সোসাইটিতে, দুই দিয়ে, একটা চক্রান্ত, একটা চামচামি। আচ্ছা, যে চামচামিটা শহীদ ভাইয়ের সঙ্গে আমি একমত, এই চামচারা কিন্তু ঠিকই ভোট দেবে। যারা ভোট দেন, আপনি যদি এখন 70 অনুচ্ছেদ তুলে দেন, ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বঙ্গবন্ধু এগুলো চলতেই থাকবে, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হবে কোন জায়গায়? সমস্যা হবে বাংলাদেশে আপনি সব কিছু কিনতে পারবেন। এবং 2000 বিএনপির কথাই যদি আপনি ধরেন, অষ্টম সংসদে বদরুদ্দোজাকে নিয়ে কি একটা কেলেঙ্কারি হয়েছিল, মনে আছে আপনার? এবং ওলি আহমেদ সাহেব সহ বিএনপির অনেক এমপিরা, তখন আমরা 2002 সাল থেকে নিউজ লেখা শুরু করলাম যে বিএনপির একটা বিরাট গ্রুপ বেরিয়ে যাবে, তার মধ্যে আবহাওয়া ছিল। আমি নিজে সরাসরি এই ঘটনাগুলো দেখেছি, তো লিখেছি। এবং বাংলাদেশে তখন হবে কি দেখবেন, দলগুলো কেনা বেচা হবে, এবং ওই চক্রান্তকারীরাই কিন্তু এটা করবে। বাংলাদেশে আপনি গণতান্ত্রিক একটা জায়গায় যেতে হবে,
একটা জায়গায় গিয়ে তারপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ওপেন করেন। মানুষের কত বছর বেড়ে আমাদের 55 বছর হয়েছে না? 55 বছর আমরা সংসদে থাকতে পারি নাই। আমরা 2 বছরের মাথায় আমরা চলে গেছি রাষ্ট্র বাকশাল, তারপরে 91 সালে শুরু করেছি, 91 সবাই কিছুদিন পরে তো 2-3 টার্ম পরে আবার আর্মি, এরপরে আবার এইসব। আপনি তো একটা প্রক্রিয়াটাকে চলতে দিতে হবে, আপনাকে ফাইন। তার মানে আপনি কি বলছেন যে সংবিধানে এখন 70 অনুচ্ছেদ যেভাবে আছে এভাবেই রাখাটাই যুক্তিযুক্ত বলছেন? সংসদে আপনি যদি মানে সংসদে একটা সরকারের আপনি স্টেবিলিটি রাখতে চান, আপনার মনে রাখতে হবে সরকারের স্টেবিলিটি বেসড অন পার্লামেন্ট, মনে রাখবেন এটা। ওইখান থেকে কিন্তু তার সোর্স অফ পাওয়ার। পার্লামেন্টে যদি কোনো রকম এদিক ওদিক হয়, আপনি দেখবেন যে সরকার খুব টলমল হবে। যে কোনো এক্সিকিউটিভ, আমি বলছি যে সরকার মানে এক্সিকিউটিভ নরবড়, দুর্বল এক্সিকিউটিভ ভালো, বেশি শক্তিশালী নির্বাহী ব্যবস্থা যেমন খারাপ, দুর্বল নির্বাহী ব্যবস্থা আরো খারাপ। বর্তমানে আমরা যেটা দেখছি, দেখেন নির্বাহী বিভাগ কিছু করতে পারছে না। আমাকে বলে দিচ্ছে বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। আরেকজন বলে দিচ্ছে আপনি ভারত যাইতে পারবেন না যদি এটা না করেন। ক্যান এনিওয়ান সে লাইক দিস? এটা কি কোনো শক্তিশালী আপনি নির্বাহী বিভাগ, আপনি ল অ্যান্ড অর্ডার বলে কিছু নাই। আপনি নির্বাহী বিভাগকে একেবারে সবার উপরে শেখ হাসিনার মতো মানে ডিক্টেটোরিয়াল করে ফেলবেন, এটাও যেমন ডেঞ্জারাস। এখন আমরা যেটা দেখছি, এটা কোনো নির্বাহী বিভাগের কোনো রকম প্যাটার্ন আমার ভালো লাগছে না। তো আপনি দেখবেন যে কোনো জায়গায় নিরাপত্তা নাই, কোনো জায়গায় আপনি কোনো কার্যকর কিছু করতে পারবেন না। পুলিশ মার খায়, পুলিশের দিকে আপনি চোখ বড় করে তাড়াবেন, দেখবেন পুলিশ মাথা নিচ করে ফেলে। এই এক্সিকিউটিভ আমাদের দরকার নেই। আমাদেরকে আরো একটু এক্সিকিউটিভ শক্তিশালী হতে হবে। এবং এই যে কি হয় কনস্টিটিউশনে, কি হয় না হয়, এই যে চলছে না তারে নারে, এটার একটা ফলাফল বলে দিলাম। আমরা এই আলোচনা গিয়ে আমরা এগুলো আসবো আপনার কাছে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি। বিশেষ করে রাষ্ট্রপতি আমাদের বিদ্যমান সিস্টেমে, সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি আসলে কাজটা কি, এটা একটা বড় আলোচনার জায়গা। ফলে একটু ফোকাস করবো। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছে একটু পরেই, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আমরা কথা বলছি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে, বিশেষ করে বাংলাদেশের বিদ্যমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির আসলে ক্ষমতা কি। আমাদের সঙ্গে আছেন আবু আলম শহীদ খান, ডক্টর কাজী জাহিদ ইকবাল এবং কামরান রেজা চৌধুরী। ইকবাল ভাই, একটা বিষয়, জুলাই সনদে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রস্তাব করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রপতি আইনসভার উভয় কক্ষে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন এবং বিদ্যমান সংবিধানের 48-4 অনুচ্ছেদে যে যোগ্যতাসমূহ বলা আছে তার বাইরেও রাষ্ট্রপতি সরকারি বা রাজনৈতিক দল কোনো সংগঠনের পদে থাকতে পারবেন না। দুটি বিষয়, প্রথমত গোপন ভোট, দ্বিতীয়ত তিনি অরাজনৈতিক ব্যক্তি হবেন। এটা জুলাই সনদের প্রস্তাব। এইটা বাস্তবসম্মত? আমি একটু কামরান ভাই যেখানে ছেড়েছিলেন, আমি 30 সেকেন্ডে ওখানে একটা কথা বলে আসি যে আর্টিকেল 70টা লিবারালাইজ করা উচিত, আমার নিজের মত। আর একই সঙ্গে একটা কথা যে 70টা থাকা উচিত একটা সার্টেন টাইম পর্যন্ত, কারণ হলো আমাদের সাবকন্টিনেন্ট জুড়ে এক্সপেরিয়েন্সটা খারাপ। কারণ বাংলাদেশে 72 প্রত্যেক বছর সরকার বদলে যাবে। হ্যাঁ, বাংলাদেশে 72 কনস্টিটিউশনের পরে কিন্তু প্রায় 80-র দশকে ইন্ডিয়া এবং তার আগে পাকিস্তান, দুটো রাষ্ট্রই এই আপনার 70 মতো আপনার আর্টিকেল যুক্ত করেছেন। যদিও দুটো কনস্টিটিউশনই আমাদের আগের, তো তারপরেও আপনার এই একই পদ্ধতিতে তাদের আসতে হয়েছে। বিশেষ করে ইন্ডিয়াকে আসতে হয়েছে, এটা আপনার মানে খেয়াল করার বিষয়, কারণ প্রায় 2000-এর মতো ফ্লোর ক্রসিং এর রেকর্ড তাদের ছিল তার আগে পর্যন্ত। তো সেটা একটা দিক। আর যে কথা আপনি বলছিলেন সেইটা আসলে জুলাই সনদ নিয়ে বিষয় হলো যে এটা একটা নৈতিক অবস্থান আসলে, বা পলিটিক্যাল পার্টিগুলোর একটা কমিটমেন্টের জায়গাটা। এটা তো কোনো ল হয়নি, সুতরাং আপনি যখন এখন নির্বাচনে যাবেন, ওটা যেহেতু ওইটার আলোকে সংবিধান সংশোধনও হয় নাই, সুতরাং আপনি কিন্তু আপনার এখন যে কনস্টিটিউশনটা আছে, আপনি এই কনস্টিটিউশনের আলোকেই আপনাকে নির্বাচন করতে হবে। এর বাইরে আপনি যেতে পারবেন না। হ্যাঁ, যতক্ষণ না ওই বিষয়গুলো আপনি আপনার কনস্টিটিউশনের মধ্যে আনছেন। তারা কেউ কেউ একমত হয়েছিলেন, ওখানে ডিসেন্টিংও আপনি দেখবেন যে একাধিক পলিটিক্যাল পার্টি ডিসেন্ট করেছেন ইত্যাদি। তো সেটা যদি হয়ে থাকে তাহলে তাদেরকে সামনে যে আমাদের কনস্টিটিউশনের 18তম সংশোধনী বিশেষ কমিটি হয়েছে, তো ওটাতে যখন এই ব্যাপারগুলো ঢুকবে তখন ওই ইস্যুগুলো দিয়ে বা ওইভাবেই নির্বাচন হতে পারবে। কিন্তু এখন আপনি নির্বাচনে অবশ্যই সংবিধানে যেভাবে আছে বা আমাদের ল এক্সিস্টিং যেটা আছে, যদি আমরা চেঞ্জ না করি তাহলে এটা অবশ্যই এইভাবে হতে হবে। সুতরাং এই বিতর্কটা আসলে এই পর্যায়ে অমূলক, কারণ হলো লিগ্যাল ভিত্তি নাই যে বিষয়গুলো,
সেগুলো আসলে আপনি চাইলেও বাস্তবায়ন এটা একটা করতে প্রস্তাব যে রাষ্ট্রপতির ভোট গোপন ব্যালটে হবে এবং রাষ্ট্রপতি জি। যে প্রস্তাবটা আছে যে অরাজনৈতিক ব্যক্তি হ্যাঁ, ওখানে আরেকটা বিষয় আপনি আছে দেখবেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য, একটা আমরা একটু পরে সেই ভারসাম্যের জায়গাটায় প্রস্তাব, আসবো, জি, ভারসাম্যের আছে, প্রশ্নে সেটাও আসবো। 48-এর প্রশ্নই। রাইট রাইট। ভাষা প্রশ্নে আমি আশা করি জনাব আবু আলম শহীদ খান, রাষ্ট্রপতি আমাদের একজন রাষ্ট্রপতি বলেছিলেন প্রেসিডেন্ট হওয়ার পরে যে আমার তো কনভোকেশনে যাওয়া ছাড়া আর কোনো কাজ নাই। তো আমাদের সংবিধান রাষ্ট্রপতিকে যেই ক্ষমতা দিয়েছে প্রত্যেকটা কাজ ওনাকে করতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শক্রমে। আবার প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন কিনা সেই প্রশ্ন আপনি তুলতে পারবেন না। প্রত্যেকটা কাজ তার মানে আলটিমেটলি আমাদের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের দায়িত্বটা পালন করেন। তো এরকমের একটা অবস্থায় কে প্রেসিডেন্টের চেয়ারে বসলেন, মির্জা ফখরুল বসলেন নাকি অলি আহমেদ বসলেন, খুব বেশি কিছু যায় আসে কিনা? না, যায় আসে, কারণ সবসময় তো এরকম থাকবে না, একটা সংকট হতে পারে। আচ্ছা। সংকটকালীন সময় কিন্তু রাষ্ট্রপতির পদটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। মানে এবং ওই আমাদের যে দেশে 24-এর আমাদের অভ্যুত্থানের পরে দেশে যেটা আমরা দেখলাম। অনেক সংকট দেখেছি, তাই না? জি। সুতরাং আমাদের দেশের জায়গা থেকে এটা বিবেচনা করতে হবে যে শুধুমাত্র কনভোকেশন করেন। রাষ্ট্রপতির ক্ষমতা তো কি আছে সেটা তো 48 অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রী উনি নিয়োগ করবেন, বাট ওটাও তো আরেকটা কন্ডিশনের উপর নির্ভর করে। হ্যাঁ। উনি তো সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান সংখ্যাগরিষ্ঠ হবেন। না হলে তো উনি আরেকজনকে সংখ্যালঘু পারবেন না। ডাকবেন না। আবার যে চিফ জাস্টিস, ওটাও তো একটা পরামর্শ right. ব্যাপার আছে। সুতরাং প্রক্রিয়া আছে ওইখানে। সংবিধানের 48.5 মেবি ভেরি ইম্পর্টেন্ট। গত 55 বছরে আমরা এরকম মানে আমরা তো ক্রিকেট খেলতেছি আর কি, খালি ছক্কা মারতে চাচ্ছি, হ্যাঁ। সংস্কার নিয়ে আলোচনা করতেছি। সংবিধানের মধ্যে কিন্তু আর্টিকেল 48.5 আছে, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা কেউ পড়েও না মনে হয় ঠিক মতো। ওইটা পড়লে আপনি দেখবেন যে রাষ্ট্রপতির কাছে কিন্তু এখনো মানে 55 বছরে কেউ এটা প্রয়োগ করে নাই। আপনি যদি বলতে পারেন বলবেন। 55 বছরে আমি কোনো রাষ্ট্রপতিকে দেখি নেই যে এইটা প্রয়োগ করতে। এটা কিন্তু রাষ্ট্রপতিকে সংবিধান দিয়েছে। কি দিয়েছে? যে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী অবহিত করতে হবে হ্যাঁ। তার ফরেন পলিসি হ্যাঁ। এবং তার ডোমেস্টিক গভর্নমেন্ট কিভাবে চলছে। আমরা শেখ হাসিনাকে দেখেছি যে বিদেশ থেকে এসে উনি হ্যাঁ, একটা briefing করতে অবহিত যেতেন। করতেন। হয়তো ওইটা 48.5 তার মাথায় ছিল, বাট ডোমেস্টিক জিনিস যে করতে হবে সেটা করছেন কিনা আমি যতটা জানি না, বা এখন করা হচ্ছে কিনা জানি না। 48.5-এর যে শেষ 2 লাইন সেটা আরো ইম্পর্টেন্ট। সেটা হলো যে রাষ্ট্রপতি যদি মনে করেন যে কোনো একটা বিষয়ে ক্যাবিনেটে আলোচনা হওয়া দরকার, সেটা উনি প্রধানমন্ত্রীকে যদি বলেন, প্রধানমন্ত্রী এটা করতে বাধ্য থাকবে কারণ সংবিধান অনুসারে তাই। সংবিধান অনুসারে, তাই না? তো সুতরাং আমার কোন রাষ্ট্রপতি ভাই, আপনি তারে কি ক্ষমতা দিবেন? ক্ষমতা পরে দিয়েন, মানে যতটুকু আরো আছে বেশি দেন। ততটুকু প্রয়োগ করেন আমার নাই কেউ। 48.5 অনুসারে কোন রাষ্ট্রপতিকে কোনোদিন না, আমরা কোনো দেখিনি। দেখি নাই, তাই না? কেন দেখি দেখলাম নাই? না। কেন দেখি দেখি নাই? বিকজ রাষ্ট্রপতি যারা হচ্ছেন তারা টোটালি ওই মেরুদণ্ড ছিল না? মেরুদণ্ডের কথা আমরা আলোচনা না করাই ভালো। মানে রাষ্ট্রপতি পদের মেরুদণ্ড নিয়ে আসলে আমি আলোচনা আচ্ছা। করছি না, বাট তারা টোটালি কমিটেড ছিলেন ওই সরকারের সাথে। আচ্ছা। যে কারণে ওই সরকারের কোনো বিষয়ে, যেমন বলা হয় না এখন যে শাহাবুদ্দিন সেই সময় এত অস্বস্তি না হোক। না শাহাবুদ্দিন সাহেব সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ আছে না, এত হত্যাকাণ্ড হচ্ছে, পুলিশ এত বাড়াবাড়ি করছে, উনি কেন এ কথা বললেন না? উনি কিন্তু 48.5-এ একটা রেফারেন্স করতে পারতেন। এই জন্য ওনাকে দোষারোপ করতে পারেন। সুতরাং আমরা কোন রাষ্ট্রপতিকে মানে একদম 55 বছরে আমরা কাউকে এই ক্ষমতাটা করতে দেখি নাই। 70 অনুচ্ছেদের ব্যাপারে আমি মনে করি ওখানে আসতে হবে, আমাদেরকে কিছু সংস্কার করতে হবে। 70 অনুচ্ছেদ পুরোপুরি তুলে দেওয়া যাবে না। হর্স ট্রেডিং এগুলো তো আমরা জানি, 54 থেকে 58 পর্যন্ত আইয়ুব খানের বক্তৃতায় এটা আছে কিভাবে মানে প্রত্যেক দিন ক্ষমতা বদল, 15 দিন 10 দিন পর পর। এই যে আমাদের বগুড়ার মোহাম্মদ আলী সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন, এখন মানুষ হয়তো তার নামও জানে না, তাই না? তো এই হর্স ট্রেডিং আমাকে বন্ধ করতে হবে, এবং হর্স ট্রেডিং বন্ধ করার জন্য পৃথিবীর অন্যান্য দেশে এটা নিচ্ছে, এটা গ্রহণ করছে। যেমন ভারত পাকিস্তান তো পরে গ্রহণ করেছে, সম্ভবত ভারত 76 সালের দিকে গ্রহণ করেছে, এরকম একটা আমার এক্সাক্ট ডেটটা মনে নেই, 80 দশকে পাকিস্তান। তো আমাদের 70 অনুচ্ছেদ থাকতে হবে, বাট 70 অনুচ্ছেদে আমরা একটু লিবারেল করতে চাই। লিবারেল হলে যেটা উনি ভয় পাচ্ছেন, বা এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। লিবারেল হওয়ার সাথে সাথে যে ষড়যন্ত্র হবে, কুচক্রীরা করবে, ভাই আমাদের দেশে একটা বিলে যদি একজন এমপি বিরুদ্ধে ভোট দিতে না পারে তাহলে তার আমাদের দেশে কুচক্রী করার জন্য ওই 70 অনুচ্ছেদ লাগে না। ঠিক আছে, লাগে না, এটা এর বেশি আমি আর বলতে চাই না। আমাদের দেশে কুচক্রী, চক্রান্ত বা ষড়যন্ত্র বা ডিপ স্টেট কি করতে পারে আমরা জানি। সুতরাং ওই 70 অনুচ্ছেদ আছে কি নাই তা দিয়ে চক্রান্ত হবে এরকম না। হ্যাঁ, একটু হয়তো সুবিধা হবে। আমি আপনাকে এই জায়গায় একটা সরি ফর ইন্টারাপশন, 70 অনুচ্ছেদ দিলে যদি বিলের বিরুদ্ধে দেয়, একটা সরকার সমালোচনা করবে, ভোট দিতে পারবে না। একটা সরকার যদি তার সংখ্যাগরিষ্ঠতা থাকার পরে একটা বিল পাস করতে না পারে, সরকার থাকে না।
না বিল পাস করার ক্ষেত্রে হ্যাঁ, এবং আমি বলছি এর আগে আমরা যেটা লিবারালাইজ করতে চাই যে একটা বিল নিয়ে আলোচনা, যেমন এখন তো একদম আলোচনা হয় না, মানে আমাদের সংসদ মনে করেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন হলো 18 সালে কেউ কোনো ডিবেট করেছে? না আপনার সঙ্গে একটু হাফ মিনিট ডিফার করি। আপনি ল মেকিং প্রসেসটা শুধু অ্যাসেম্বলির মধ্যে রাখছেন। আপনাকে আমি জেনে বলছি, আমি যেহেতু এখানে 28 বছর ধরে কাজ করি, সংসদের একটা বড় অংশে কখনো কখনো ইম্পর্ট্যান্ট বিলগুলোতে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা আলোচনা, সংসদীয় কমিটি আলোচনায় সাব কমিটিতে আলোচনা হয়। সো আমরা কিন্তু এই জায়গায় ন্যারো ডাউন করে হ্যাঁ বা না, কারণ আপনি যখন এটা একটা সামিটের মতো, দুই নেতা যখন কথা বলেন শুধু দুটো কথা হয়। আমি বুঝতে পারছি, বাট আপনি যেমন 28 বছর ধরে ওখানে আছেন, আমিও সংসদে আসছি, মানে আমি আপনাকে বলছি না, আমি বলছি না উনিও করেন, বাট আমাদের মতো লোকেরা এটা জানে। বাট মানুষ এটাকে গণতন্ত্রের প্র্যাকটিসে মানুষের কাছে, ওই যে জাজদের ব্যাপারে বলা হয় না যে জাস্টিস করলে হবে না, দেখতে দিতে হবে, ভালো হয়েছে সেটা দৃশ্যমান করতে হবে। আমাদের দৃশ্যমান হয় না। সংসদের ওই আলোচনা তো ঘন্টার পর ঘন্টা চলে, অনেক আলোচনা চলে, শুধুমাত্র সংসদের তো আলোচনা করে না, বাইরে থেকে এক্সপার্টদের ডাকে। এই যে আপনাদের ধরেন যে আইন, যদি কোনো তথ্য বিষয়ক আইন হয়, আমরা সাংবাদিকদের ডাকছেন না, সিনিয়র সাংবাদিকরা যান, অনেক স্টেক হোল্ডাররা যান, সব কিছু হচ্ছে, বাট ওটা এমনভাবে হচ্ছে, ওটা তো মার্কিন সিনেটের মতো, তাহলে ওপেন করে দেন, তাইলেও কিন্তু মানুষ তখন ভাববে যে না আলোচনা হচ্ছে, সেটা আমরা ওপেন করতে পারছি না। সুতরাং আমাদেরকে সংসদের যে গণতন্ত্র চলছে এটা বোঝানোর জন্য, মানে মাঝে মাঝে মানুষ মনে করে না সংসদে কি হয়, সংসদে তো দেখি খালি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হইচই অ্যান্ড ডান। এই যে সংসদ নিয়ে আমাদের যে জনগণের যে প্রত্যাশাটা কিন্তু ওইখান থেকে ডেভেলপ করছে। তো ওই প্রত্যাশার কারণে আপনি সংসদকে কিছুটা করতে হবে, যেখানে আপনি সংসদকে ভাইব্রেন্ট করতে পারবেন। লেটেস্ট ট্রাই আপনার আমার পাঁচটা সংসদে এটা কিন্তু শেষ হবে না। আপনি মনন পরিবর্তন না হলে 70 অনুচ্ছেদের যাই পরিবর্তন করেন কিচ্ছুই হবে না, মানে পলিটিক্যাল কালচার পরিবর্তন না হলে। জি, আপনি যে কথা একটা সুন্দর কথা বলেছেন যে আসলে যে জিনিসটা আমরা আলোচনা করছি রাষ্ট্রপতি কেন দরকার। আচ্ছা, এটাকে একটা সহজ করে আপনার প্রোগ্রাম যেহেতু সহজ কথা, সেটা হচ্ছে আমি যদি আপনি একটা সহজ উদাহরণ দিই, সেটা হচ্ছে যে স্কোয়ার একটা বড় গ্রুপ, তার 2-3টা ছেলে আছে, এক একজন এক একটা দেখে, কেউ দেখে টেলিভিশন, কেউ দেখে কনজিউমার্স, কেউ দেখে টয়লেট্রিজ। সামচান্স চৌধুরীকে কেন দরকার? সে কি কোনো সাইন করে? সে কোনো এক্সিকিউটিভ কি করে? রাষ্ট্রটা যদি আপনি একটা টোটাল কাঠামোর হিসেবে ধরেন, উনি একজন রাষ্ট্রপতির দরকার না, আমরা সেটা বলছি যে কেন সংবিধান তাকে যে ক্ষমতা দিয়েছে, এবং উনি এবং এই যে শহীদ ভাই যেটা বললেন যে প্রধানমন্ত্রী তার ক্ষমতা প্রয়োগ করেন কিনা, প্রয়োগ করেনটা মানে আমি যেহেতু বঙ্গভবনে গত কয়েক বছর ভালো করে আমার সোর্স ছিল, তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে আসলে আলোচনা হতো এটা যে একেবারে, তবে ক্যাবিনেটে কোনো সিদ্ধান্ত দিয়ে আলোচনা করা এই কাজটা হয় নাই। এটা হয় নাই বিকজ আপনি একটা জিনিস, পলিটিক্যাল রিয়েলিটিটা আপনাকে মানতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কিন্তু সাংঘাতিক শক্তিশালী, রাষ্ট্রপতিকে কিন্তু রাজনৈতিক পলিটিক্যাল রিয়েলিটিটাকে মাথায় রেখে কাজ করতে দিতে হবে। হ্যাঁ, এবং রাষ্ট্রপতি একটা আপনার যে কথাটা আসে যে রাষ্ট্রপতি পদে আমরা দেখব ট্রান্সপারেন্ট এবং একদম স্বচ্ছ ইমেজের মানুষ, অরাজনৈতিক, যেটা জুলাই সনদে বলা হয়েছে। আমি এখানে হাইলি ডিফার করি। রাষ্ট্রপতি পদটা হচ্ছে একটা দেশের হায়েস্ট পলিটিক্যাল পোস্ট, মোস্ট রেসপেক্টেড, মোস্ট ইম্পর্ট্যান্ট পোস্ট একটা। আচ্ছা, এখন আমি যদি একটা কথা বলি জাদ ভাই, সেটি হচ্ছে যে এখন আমি যদি বলি যে চিফ জাস্টিস পদে অথবা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে একদম ইমেজ ক্লিনওয়ালা একটা সিভিল সোসাইটির মানুষকে দিব, এটা কি হবে? হবে না। রাষ্ট্রপতিকে হতে হবে হায়েস্ট পলিটিক্যাল ম্যাচিওর। আমি এই জায়গাটায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একজন ভক্ত বলতে পারি। পলিটিক্যালি ম্যাচিওর, ক্লিন ইমেজ, মানে ক্লিন ইমেজ ভার্সেস পলিটিক্যাল ম্যাচিউরিটি, এই দুটোকে যদি আপনি কম্পেয়ার করেন, রাষ্ট্রপতি পদের জন্য আগে দরকার পলিটিক্যাল ম্যাচিউরিটি। বিকজ রাষ্ট্রপতি একটা কথা বলবেন, এর মধ্যে যদি আপনি আমাকে একটু সময় দেন, আমি একটা কথা বলি। 2014 ইলেকশনের আগে হামিদ সাহেবের কাছে গিয়েছেন খালেদা জিয়ার নেতৃত্বে, আপনি ঘটনা জানেন কিনা আমি জানি না, এটা আব্দুল হামিদ সাহেব নিজে আমাকে বলেছেন, আমি যে জন্য বলছি, ফার্স্ট ডিসক্লোজার। তো আব্দুল হামিদ সাহেবের কাছে গেছেন সবাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরপর আন্তরিক রহমান পার্থ, খালেদা জিয়া গিয়ে বলছেন যে মহামান্য রাষ্ট্রপতি খালেদা জিয়া কিন্তু আব্দুল হামিদ সম্পর্কে তার ধারণা ভালো ছিল, এবং সংসদে আপনারা দেখেছেন না, আব্দুল হামিদকে কখনো হার্ট করে খালেদা জিয়া কথা বলেন না, খালেদা জিয়াকে হার্ট করে আব্দুল হামিদ কখনো কথা বলেন। নবম সংসদে আপনিও ছিলেন গ্যালারিতে। তো সেই জায়গায় উনি বলছেন যে এই নির্বাচনটার ব্যাপারে আপনি কিছু একটা করেন। তো উনি তখন একটা কথা বললেন যে দেখেন, আমার তো ক্ষমতা সীমাবদ্ধ, খালেদা জিয়া, আপনি খালেদা জিয়া আর আমার শেখ হাসিনার মধ্যে একটা দারুণ মিল আছে। বলে কী ব্যাপারে আমাদের দুজনের মধ্যে মিল? হ্যাঁ, তখন বলে যে আপনারা দুইজনই খুব সুন্দর করে আমার হাত পা বেঁধে দিচ্ছেন। হ্যাঁ,
এই 91 সালে বেঁধে দিচ্ছেন। তো এখন আমার তো কিছু করার নাই। আচ্ছা, তো ফখরুল ইসলাম সাহেবকে বলছিলেন যে ফখরুল ইসলাম সাহেব দেখেন আপনি ভাগ্যটা কি জিনিস, আমি এটা লিখবো। তো ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে উনি বলছেন যে এই ফখরুল সাহেব আপনি এরকম লুকা লুকা বেড়ান কেন? তো খবরটা ছিল এরকম যে উনি একটা বোরখা পরে হাইকোর্টে গিয়েছিলেন, একটা খবর ছিল না, উনি আপনি ইয়ে করে যান কেন, গোপনে যান কেন? বলে যে আপনার পুলিশ তো আমাদেরকে টিকতে দিচ্ছে না। বলে যে আপনি একটা কাম করবেন, হ্যাঁ, উনি কিশোরগঞ্জের ভাষায়, আপনি সোজা বঙ্গভবনে চলে যাবেন, দেখি আপনার কোন পুলিশ ধরে। কি মজার বিষয় দেখেন, ইতিহাসটা কি উনি তো মজা করে বলেছিলেন। সেই ভদ্রকে কিন্তু এখন বঙ্গভবনে যাচ্ছেন। তো যাক, সেটা আলাদা কথা। কিন্তু এই যে রাষ্ট্রপতিকে একজন ক্লিন ইমেজের হতে হবে, তারপরে নন পলিটিক্যাল হতে হবে, অরাজনৈতিক হতে হবে, আমি এই ধারণার সঙ্গে একমত নই, খুব হামলি ডিফার করি। অবশ্যই আমার অপোজিং ফোর্সে তাদের কিছু, কিন্তু আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে দল থেকে উনি পদত্যাগ করেছেন অলরেডি। তার মানে একজন বর্ষিয়ান রাজনীতিবিদের রাজনীতিটা শেষ হয়ে গেল কি? কখনো রাজনীতি শেষ হয় না। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মানুষের এটা তো পদের উপর ডিপেন্ড করে না ভাই। রাজনীতি একটা মননশীলতার বিষয়, আপনার ভেতরে জেনেটিক্যালি থাকবে। কোনো যোগ করি কামরান ভাইয়ের সাথে, সেটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের যে ইমেজ, তাতে উনি যেভাবে পদত্যাগ করেছেন এবং ওখান থেকে সরে এসেছেন, এটা তার নৈতিক অবস্থান এবং এটাই করার কথা, যে কারণে সবাই তাকে পছন্দ করে এবং সবাই মনে করছেন যে রাষ্ট্রপতি হিসাবে উনি অভিভাবকের যে রোল প্লে করার কথা রাষ্ট্রপতির, সেই জায়গাটাতে উনি খুবই উপযুক্ত ব্যক্তি। আর একটা বিরতি নিয়ে আসছি দর্শক, আর একটা ছোট্ট বিরতির সময় হলো। কঠিন কথা সহজে একটু পরে ফিরছি, সঙ্গে থাকবেন। বিরতির পরে আবারও স্বাগত কঠিন কথা সহজে। আমরা রাষ্ট্রপতির কাজ নিয়ে কথা বলছি, বিশেষ করে রাষ্ট্রপতি যে নির্বাচনটি হতে যাচ্ছে আগামী 20 আগস্ট। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং আমাদের যে সংবিধান এবং যে নির্বাচন আইন, তাতে এটা পরিষ্কার যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরই বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। আমরা আলোচনা করছি যে রাষ্ট্রপতির আসলে কাজ কি বিদ্যমান সংবিধানে। আমাদের সঙ্গে আছেন আবু আলম শহীদ খান, ডক্টর কাজী জাহিদ ইকবাল এবং কামরান রেজা চৌধুরী। জনাব আবু আলম শহীদ খান, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের আলোচনাটা অনেক দিনের। আপনি বলছিলেন যে 48-এর 5-এর দফায় যে ক্ষমতা দেয়া আছে রাষ্ট্রপতিকে, সেটিও কখনো অ্যাপ্লাই করেন নাই, মানে কোনো রাষ্ট্রপতি করেন নাই। এর মধ্য দিয়ে আবার অনেকে যে বিতর্কটা করেন, রাষ্ট্রপতিকে অনেক বেশি ক্ষমতা আপনি যদি দিয়ে দেন, সংসদীয় গণতন্ত্র থাকে না, প্রধানমন্ত্রীর ক্ষমতা থাকে না। ফলে এটা একটা ডিলেমা কিনা। আমরা অভ্যুত্থানের পরে যখন দেখলাম যে জুলাই সনদ মানে প্রস্তুতির প্রক্রিয়া চলছে, খুব আলোচনায় ছিল যে অবশ্যই রাষ্ট্রপতিকে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য আনতে হবে। মানে ভারসাম্যের কোনো সংকট আপনি দেখেন কিনা, বা এটা দরকার কিনা? প্রথমত যদি আমি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকি, তাহলে এইসব ভারসাম্যর কথাটা হলো বায়বীয়, বাদ কি বাদ বা স্বপ্ন হইতে পারে। কেন কোনো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে রাষ্ট্রপতিকে, এটা তো একটা অলংকারিক পোস্ট, এটা যেমন কুইন অফ ইংল্যান্ড, তাই না, বা কিং অফ ইংল্যান্ড। তো এই জায়গায় আমি পার্লামেন্টারি ডেমোক্রেসি থাকলে আমি ভাই সোজা কথা, ওখানে এইসব ভারসাম্য টারসাম্য হবে না। ওই যে 48.5 যে দিছে, এটা এনাফ, দিস ইজ এনাফ যে রাষ্ট্রপতি ওখান দিয়ে আলোচনা শুরু করতে পারি এবং ওখানে আমরা আলোচনা করে দেখতে পারি যে ওখানে কিছু করার আছে কিনা, যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে আলোচনা করেন এবং সরকার। কিন্তু ভারসাম্য না থাকলে প্রধানমন্ত্রীর তো কর্তৃত্ব পরায়ণ এবং স্বৈরাচার হয়ে ওঠার শঙ্কা থাকে। প্রধানমন্ত্রীর কর্তৃত্ব পরায়ণ স্বৈরাচার হওয়ার জন্য যে আরেক জায়গায় ভারসাম্য করেন, তাহলে আপনি সিস্টেম চেঞ্জ করেন, তাহলে আপনি মার্কিন সিস্টেমে যান, আপনি ফ্রেঞ্চ সিস্টেমে যেতে পারেন, আপনি ফ্রেঞ্চ সিস্টেমে যেতে পারেন, তাই না? তো আপনি সিস্টেম চেঞ্জ করেন, দুইটা আছে, ফ্রেঞ্চ সিস্টেমে দুইটাই আছে। বাট ফ্রান্সে কি হয়, ফ্রান্সের রাষ্ট্রপতি নির্বাচন সরাসরি হয়, তার কিছু ক্ষমতা আছে, আবার পার্লামেন্ট নির্বাচন হয় যেখানে প্রধানমন্ত্রী আছে। তো একই দলে যদি পার্লামেন্টে এবং রাষ্ট্রপতি যদি হয়, প্রেসিডেন্ট যদি হয়, তাহলে কিন্তু তেমন সমস্যা হয় না ভারসাম্যের। বাট ওই যে ওইখানে কিন্তু যদি দুই দলের হয়ে যায়, তাহলে কিন্তু ভারসাম্য তো আপনি আছেন, মানে ভারসাম্য আসছে কিন্তু সরকার চলবে না, দ্বৈত শাসন হয়ে যায়। হ্যাঁ, দ্বৈত শাসন হয়ে যায়, সরকার চলবে না, তখন প্রেসিডেন্ট কিছুই করতে পারবে না। যার ফলে হয় প্রেসিডেন্ট রিজাইন করতে হবে, অথবা প্রেসিডেন্ট করবে কি পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন ইলেকশন করবে, মানুষকে বলে যে ভাই এইভাবে চলবে না। সো আমরা কিন্তু সারা বিশ্বে এটা দেখেছি। আমাদের দেশে যে পার্লামেন্টারি সিস্টেম আছে, এটাই এখন সারা পৃথিবীর জন্য একটা ভালো গ্রহণীয় সিস্টেম। আমরা সেটাকে রাখি এবং আমরা এই পার্লামেন্টকে কতটা শক্তিশালী করতে পারি, আমরা সংসদীয় কমিটিগুলোকে কতটা শক্তিশালী করতে পারি এবং রাষ্ট্রপতিকে আরও বেশি কিভাবে আমরা ইনভলভ করতে পারি, সেটা কিন্তু আমরা আলাপ আলোচনা করতে পারি। এবং রাষ্ট্রপতির কাজ নেই বলার পরে কিন্তু 48.5 আছে এবং প্লাস সংকটকালীন সময়টা চিন্তা করতে হবে। এবং রাষ্ট্রপতি অভ্যুত্থান এইরকম সিচুয়েশন তো বারবার হবে না, আশা করা যায়, আমি আশা করি আর কি। তো এইরকম ধরেন যে 48.5-এ এই বিষয়গুলো আলোচনা করি, আমরা আলোচনা করে কোথাও একটা সমাধানে পৌঁছতে পারি কিনা দেখি। এবং আমাদেরকে পার্লামেন্টটাকে এমনভাবে গড়ে তুলতে হবে যেখানে পার্লামেন্টই ডিসাইড হবে। কেন ভারতে, মানে ইংল্যান্ডে তো
কুইনের কিংয়ের কোনো ক্ষমতা নাই, পার্লামেন্ট কিন্তু না। পার্লামেন্টে আপনি গত 3 বছরে কি হলো দেখেন, কতগুলো যে সরকার পার্টি পরিবর্তন হলো। যে পার্টি মানে অন্য বিরোধী দলের ঠেলে না, হ্যাঁ। নিজের পার্টির ভিতরের গণতন্ত্রের কারণে। কন্ট্রোল রাখা তা আপনি যদি পার্টির অভ্যন্তরে কোনো গণতন্ত্র না থাকে, আপনার পার্টি যদি পুরো ফিউডাল সিস্টেমে চলে এবং আপনি খালি এক নেতা এক দেশেই যদি বিশ্বাস করেন সব সময়, এক নেতা এক পার্টি উনি সবকিছু, তাহলে কিন্তু আপনার মননে চেঞ্জ না, আমাদের তো ওই সিস্টেমে তো আমরা আছি এখনো। না, আমাদের মননে সেটা হ্যাঁ, আমি জি। শহীদ ভাইয়ের সঙ্গে একটু একটা পয়েন্ট বলতে চাই, সেটি হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতাকে দিতে হবে, রাষ্ট্রপতিকে ক্ষমতা দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে প্রপোজাল যে তাকে প্রধানমন্ত্রী কিছু কেটে ওকে দাও, কিন্তু একটা মানে জায়গায় কিছু নিয়োগের ক্ষেত্রে তাকে হ্যাঁ, সরাসরি দেওয়া কমিশনগুলো। কিন্তু আপনি একটা কথা মনে রাখতে হবে যে আপনি যদি রাষ্ট্রপতিকে সে ক্ষমতাটা দেন, এটা কিন্তু এখানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে রাষ্ট্রের অনেক। আচ্ছা, আপনি যদি ওই নির্বাহী ক্ষমতার একটা অংশ রাষ্ট্রপতিকে দিয়ে দেন, রাষ্ট্রপতির অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা কোথায় বলুন না ভাই? সংসদ রাষ্ট্রপতি সংসদের কাছে দায়ী। জবাবদিহি করবেন। প্রধানমন্ত্রী- জবাবদিহি করবেন না, কিন্তু ওনাকে অভিশংসন করতে পারে তো না, পারলাম। অভিশংসন আলাদা জিনিস, আর ডেট প্রতিদিন তো আপনি অভিশংসন করবেন না। না। আপনি রাষ্ট্রের টাকা খরচ করবেন বা আপনার কোনো সিদ্ধান্তে রাষ্ট্রের টাকা যাবে, সেই দায় দায়িত্ব কে নেবে? আপনার অ্যাকাউন্টেবিলিটির কোথায়? সেজন্য অ্যাকাউন্টেবিলিটি রাষ্ট্রের। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। যে কোনো সিদ্ধান্ত যেখানে মানুষের ইন্টারেস্ট বাধাগ্রস্ত হবে, নির্বাহী প্রধান। এখন আপনি ধরেন, আজকে এই একটা উদাহরণ দিই, আপনি আমিন আপনাকে দায়িত্ব দেওয়া আছে প্রোগ্রামটা করে, আরেকজনকে যদি দায়িত্ব দেওয়া হয় কিছু ক্ষমতা কেটে যে তুমি সাউন্ড ঠিক করবে, তাহলে কি হবে? প্রোগ্রামটা হবে, চলবে না। এই জায়গাতে অ্যাকাউন্টেবিলিটির জায়গা ওই একটা কারণে যে রাষ্ট্রপতি, আপনি যদি ক্ষমতা, যদি আপনি নির্বাহী হতে চান, নির্বাহী হয়ে যান, সেটা পাবলিকের অপিনিয়ন নিতে হবে। আপনি ইনডিরেক্টলি নির্বাচিত হচ্ছেন এবং আপনি টিটুলার হেড, যেটা শব্দটা প্রয়োগ করে। ব্রিটেনের রানী কি করে? তবে একটা জিনিস করা দরকার, রাষ্ট্রপতির ভাষণগুলো ক্যাবিনেট দিয়ে অ্যাপ্রুভ করা। হ্যাঁ, এটা তো এইটা চেঞ্জ করতে হবে। Right. মানে কারণ সরকার ব্রিটেনে যা কি বলে হয়? দিবে, হুবহু আপনি সেটাই ব্রিটেনের আবৃত্তি ব্যবস্থাটা করবেন। কি? এক বছরে একটা সরকার কি করলো? ব্রিটেন হচ্ছে, তারা হচ্ছে প্রজা আর রাজা। প্রজাকে শাসন, ম্যাগনা কার্টা দিয়ে প্রজাকে ক্ষমতা দিয়ে দিয়েছে 1215 সালে। আচ্ছা, এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে পিটিশন থেকে পার্লামেন্টে আসছে 1617 শতকে। আচ্ছা, এভাবে আসলো। আসার পরে রাজা বলবে যে তোমরা কি করলা, তোমাদেরকে তো ক্ষমতা দিলাম, তোমরা কি করলা? তখন উনি ওই সরকারের পারফরমেন্স নিয়ে তার প্রজার যে নিজেরা রুল করছে কি করছে সেটা একটা ইভ্যালুয়েশন দেয়। সেই ইভ্যালুয়েশনের উপরে মানুষ ইনফর্মড হয় এবং সেই দলকে তারা সিদ্ধান্ত নেয়, রাজার যেহেতু বা রানীর যেহেতু প্রভাব আছে। আমাদের উচিত হচ্ছে রাষ্ট্রপতির এই ভাষণটাকে, এটার ব্যাকগ্রাউন্ড আগে যেটা ছিল, 91 আগে যেটা ছিল, এটা ওই শাহাবুদ্দিন সাহেব হুট করে কিছু কথা বলে, কারণ উনি তো নন পলিটিক্যাল মানুষ, তো সেই কারণে ওই কাজটা করেছেন। সেই কারণে একটা পলিটিক্যাল লোক থাকলে উনি কখনো এমন কথা বলবেন না যেই কথাটা রাজনৈতিক ব্যবস্থা এবং সরকারের মধ্যে অস্থিরতা সৃষ্টি করবে। এই জন্যই শাহাবুদ্দিন মার্কা লোক, মানে আমি বিচারপতি শাহাবুদ্দিন বলছি, হ্যাঁ, বা এর আগে ইয়াজউদ্দিন মার্কা লোক, এই টাইপের লোকরে, এই ইমেজওয়ালা লোকরে, ক্লিন ইমেজ, কোনো প্রয়োজন নাই। আপনার একটা ম্যাচিউর পলিটিশিয়ান, পলিটিকে যে পার্টিরই হোক, জামাত করুক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে তাকে আসতে হবে, তিনি এই ভুলটুকু করবেন না। এবং এটা তুলে দেওয়া উচিত, রাষ্ট্রপতিকে কোনোভাবে নির্বাহী ক্ষমতার একাংশ দেয়া যাবে না। এটা তত্ত্ব এবং এটা প্র্যাকটিক্যাল, এটাই হওয়া উচিত। জাহিদ ইকবাল, আপনার তাই মনে হয় যে আমাদের এই যে পুরো ইন্টারিমের 1.5 বছর, এই যে জুলাই সনদ যখন প্রস্তুত হচ্ছে, তখন এই আলোচনার দুইটা খুব বড় আলোচনা ছিল, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্য এবং 70 অনুচ্ছেদ, অনেক আলোচনা হয়েছে। যে কিন্তু কথাটা আপনি বলছিলেন সেখান থেকে শুরু করতে পারি, শহীদ ভাই ওটাকে সেকেন্ড করেছেন, সেটা হলো যে দ্বৈত শাসনের মতো একটা পরিস্থিতি হবে। এবং দ্বৈত শাসনের ব্যাপারটা যে খুবই খারাপ, সেটা কিন্তু ব্রিটিশ আমলে আমাদের খুব বাজে এক্সপেরিয়েন্স আছে বেঙ্গলের, আপনার দ্বৈত শাসনের কারণে দুর্ভিক্ষ হয়ে 1/3 লোক মারা গিয়েছে ইত্যাদি। 1920 সালে না, এটা 35 তো এই সব ব্যাপারগুলা কিন্তু আসলে আছে আমাদের। সুতরাং আপনি যদি পার্লামেন্টারি সিস্টেমে থাকেন, আপনি দেখেন যতগুলো পার্লামেন্টারি সিস্টেম পৃথিবীতে আছে সবগুলোতেই আপনার এই নির্বাহী ক্ষমতার পুরাটাই এনজয় করে পার্লামেন্ট, এবং পার্লামেন্ট থেকে আপনার ওই মন্ত্রী ক্যাবিনেট। তো সেইখানেই থাকতে হবে। সেই জায়গাটাতে আপনি যে কথাটা আমরা বা কামরান ভাই আমরা সবাই মিলেই বলছিলাম, যে সেটা হচ্ছে আপনি যেটা দিয়ে আলোচনা করতে পারেন যে এক্সিস্টিং যে 48 আছে, সেই এক্সিস্টিং 48-এর মধ্যে কিন্তু প্রেসিডেন্টের বেশ কিছু অভিভাবকের কথা, শব্দটা আমি ব্যবহার করেছি, যে উনি অভিভাবক সুলভ আচরণ করবেন, সেই আচরণের সুযোগ কিন্তু এই 48-এর মধ্যেও ওনার আছে। তো সুতরাং সেই জায়গাটাতে ওনাকে কতটা মানে ইনভলভ করা যায়, হ্যাঁ, বা দেওয়া যায়, সেটা আমরা ভাবতে পারি। কিন্তু ওনাকে আসলে আপনি এক্সিকিউটিভ পাওয়ার যদি দিয়ে দেন, সেইটার অনেক সময় সরকার পরিচালনার জন্যও বিব্রতকর হয়ে যেতে পারে। আপনাকে একটু জানতে চেষ্টা করতে পারি, প্লিজ। এই যে আপনার যে সংস্কার নিয়ে যখন এই আলোচনা আমি ঠিক মতো
মানে দেখতে পারিনি বা আমি ফলো করতে পারিনি, আপনারা অনেক ফলো করেছেন। এটা কি এইরকম কারণে আলোচনাটা আসছিল যে কাউকে মাথায় ছিল যে অমুককে একটু রাষ্ট্রপতি বানাই দিব এবং তার কাছে কিছু ক্ষমতা দিতে হবে? আমার কাছে কিন্তু কখনো কখনো মনে হয়, হ্যাঁ, আমি I'm little bit confused। এবং এই যে অনেকে- আপনি আইনসভাকে দুটি অনেকে বলেন না, আমি ওই জন্য অনেকে বলেন যে হ্যাঁ, ওই অমুককে, ৭২ হ্যাঁ। সংবিধানে বঙ্গবন্ধুকে মাথায় রেখে হ্যাঁ, করার কারণে অনেক যাতে, বেশি হ্যাঁ, তার কাছে বেশি ক্ষমতা ওদিকে চলে গিয়েছে। গেছিল। তো আমার কাছে মনে হয় যে এই যে সংস্কার নিয়ে যারা আলোচনা করছেন, ডক্টর রিয়াজ এবং তার যে লোকজন যারা বিদেশ থেকে আসছিলেন, তাদের মাথার মধ্যে কি একজন ব্যক্তি ছিল যে যাকে বলছে যে যে তাকে কিছু রাষ্ট্রপতি করা হলে তাকে ক্ষমতায়িত করি, করা যায়। এবং সেই লোকটা আপনি কি ডক্টর ইউনূসকে ইঙ্গিত ডক্টর করছেন? ইউনূসও হইতে পারে, তার কারণে কিন্তু এইসব আলোচনা। সুতরাং এইসব আলোচনা ওই যে একটু বললাম কারণ খুবই আপনি বায়বীয় একটা আলোচনা, জিনিস এটা করতে পারেন না। আমি শহীদের সাথে একটু যোগ করি। আচ্ছা, আমি ব্যক্তিটা না বলে, সেটা হলো ওই আপনি সংস্কার ওইখানে যে কথাগুলো বলা আছে যে আপনি বিভিন্ন মানে আপনার কি বলে কনস্টিটিউশনাল, Constitution কনস্টিটিউশনাল নিয়োগের ক্ষেত্রে উনি রাষ্ট্রপতি নিজ দায়িত্বে নিয়োগ দেবেন। এখন মুশকিল হলো রাষ্ট্রপতি একজন ব্যক্তি, এটা মাথায় রাখতে হবে। যা ওনার কাছে মনে আমার কাছে আমি একটা ইন্টারেস্টিং যোগ করতে চাই ইকবাল ভাইয়ার ইয়ের সঙ্গে। আপনি দেখবেন এই যে জুলাই সনদের এখানে সেকশন 22-এ দুর্নীতি দমন কমিশনের নিয়োগ, এইখানে কি শর্ত থাকবে, তারা একটা কমিটি করবে। সেই কমিটির মধ্যে একটা 6 নম্বর বলছে প্রধান বিচারপতি কর্তৃক মনোনীত একজন নাগরিক প্রতিনিধি, হ্যাঁ, ব্র্যাকেটে মানে সুশীল, হ্যাঁ সুশীল, তার আরও শুনেন, আসলে আরও আসেন, যিনি দুর্নীতি বিরোধী ও সুশাসন প্রতিষ্ঠার কাজে অভিজ্ঞতা সম্পন্ন। টিআইবি বলে আচ্ছা, আমি নাম বলছি, আপনি বলেন এটার এই- মানদণ্ড কি? মানে অথবা সুজন, আচ্ছা, হ্যাঁ, আপনি বোঝেন মানদণ্ড কি? মানে এটা কি বলবেন আপনি বলেন। তার মানে এই মানে পুরো এই- আলোচনাটাই মানে আপনি বলেন। কে স্বপ্নে রাষ্ট্রপতি বানানোর, মানে আমি আই এম নট টেলিং যে না না আমার মনে হয় এটা আমি জাস্ট আমার মানে উনি বসে আছেন কিন্তু কেন উনি বসে আছে তো, এই যে যাকে টার্গেট করে এই সুপারিশটা করা হয়েছে উনি কিন্তু ঐকমত্য কমিশনে বসেছিলেন। কত বড় দেখেন আপনি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জ্ঞান কিন্তু উনারাই দেন আমাদের। উনার এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় না। সকালবেলা উনি প্রেসে ইউনূস সরকারকে সমালোচনা করেন, বিকালবেলা যায় ঐকমত্য কমিশনে বসেন। এটা কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না? 100%। তাইলে আপনারা এই যে ব্যক্তিকেন্দ্রিক, আমি বললাম যে বাংলাদেশে ব্যক্তিকেন্দ্রিকতা আর প্রসিডিউর, ফিলোসফিক্যাল জায়গাটা নাই, দৃষ্টিভঙ্গির জায়গাটা নাই, এবং অ্যাচিভমেন্টের জায়গাটা। পুরো অন্তর্বর্তী সরকার একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে ছিল। কে ছিল না? মানে আপনি কি আমাকে বলতে পারেন যে অমুক লোকটা ভাই পাওয়া গেছে যে ছিল না? না, সবাই- এভরিবডি কনফ্লিক্ট অফ, মানে আমাকে নিয়োগ দেওয়ার জন্য এরকম নিয়োগ দিতে হবে যে এই লোকটা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি, এই লোকটাকে চেহারা এরকম, করতে হবে, নাক এরকম। না এরকম হইতে হবে, যাতে আর আম কাউকে বলবেন। না দেওয়া যায়। না ইকবাল ভাই, একটা বিষয়, ইন্টারিমের পুরো 1.5 বছরে আমরা সবচেয়ে বেশি যে শব্দটা শুনেছি সেটা হলো সংস্কার। তাহলে আপনারা তিনজনই যেই জায়গাটা একমত হচ্ছেন যে রাষ্ট্রপতির এখন যে ক্ষমতা আছে, আপনারা মনে করছেন যে আর ভারসাম্যর নামে তাকে অধিকতর ক্ষমতা দেওয়ার প্রয়োজন এটা রিস্কও আছে। সেই রিস্কটাও বললেন, পরিষ্কার করলেন। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, যে এই যে 1.5 বছর ধরে সংস্কারটা শুনলাম, তাহলে সংস্কারটা রাষ্ট্র কাঠামো কোথায় হচ্ছে বা হবে কোথায়? আমরা 2 মিনিটের মতো সময় পাবো। হ্যাঁ, আমি 2 মিনিটেই বলি। আপনার আসলে রাষ্ট্র তো স্টেট ক্রাফট, এটা একটা মানে পরিচালনা করার এটা আছে। তো আপনার যে জায়গাগুলোতে দেখা দরকার, সে যে আপনার শুধু রাষ্ট্রপতিকেই ক্ষমতায়িত করে দিলেই যে আপনার সংস্কার হয়ে গেল, ব্যাপারটা তো এইরকম না। আসলে আপনি যে জায়গাটা করবেন সেটা হলো যে মিনিস্ট্রির ধরেন কালেকটিভ যে এই জায়গাটা, এখানে কিছু সংস্কার করেন। এরপরে ধরেন আপনার বিচার বিভাগের জন্য আপনি একটা সংস্কারের ব্যবস্থা করেন, যাতে তার ক্ষমতায়নের ক্ষেত্রে বা তার সিকিউরিটি না হয়, সেই জায়গাগুলো করেন। পুলিশের জন্য একটা ব্যবস্থা করেন, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা ব্যবস্থা করেন। আপনার অনেকগুলা কাজ আছে যেগুলো আপনি করতে পারেন আলাদা আলাদাভাবে, যাতে এই প্রতিষ্ঠানগুলো ইনস্টিটিউশন হিসাবে ওয়ার্ক করতে পারে। আপনি এইখানে এই ব্যাপারটা খেয়াল করেন। সংস্কার বলতে তো আমরা বুঝি যে রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন বিল্ডিং শব্দটা যদি আপনি ব্যবহার করেন, তাহলে ইনস্টিটিউশন বিল্ডিংটা যাতে বিঘ্নিত না হয়, ইনস্টিটিউশনগুলো যাতে তার যে দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে ফাংশন করতে পারে, সেটা নিশ্চিত করার জন্য পার্লামেন্টে আপনি কনস্টিটিউশনে এই গ্যারান্টি। ইনস্টিটিউশন বিল্ডিং নির্ভর করে হচ্ছে রাজনৈতিক মতৈক্য এবং রাজনৈতিক স্টেবিলিটি। যদি সব দল এক হয়, ব্যুরোক্রেসি এমনি ঠিক হয়ে যাবে। ও যদি চিন্তা করে যে ভাই কদিন পরে তো আবার আওয়ামী লীগ এসে আমরা টাইট দিবে, এ চিন্তা করলে কিন্তু ও অনেক 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 ধন্যবাদ। আমাদের আজকে শেষ করতে হচ্ছে। আমরা চেষ্টা করেছি জটিল বিষয়গুলোকে সহজ করে বলতে, কারণ সুশাসন, সুব্যবস্থা, গণতন্ত্র টিকে থাকে প্রশ্নে, আর পরিবর্তন আসে বোঝাপড়ায়। সময় এখন আপনার ভাববার, প্রশ্ন করবার। আবারও দেখা হবে। শুভরাত্রি।